নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব অগ্নি বসুর লেখা দূরের গাড়ি গল্পটি। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের গল্প, অগ্নি বসুর লেখা দূরের গাড়ি। জোছনের ঘুম আসছিল না। নক্ষত্র ভরা আকাশের নিচে নির্বাক পৃথিবীকে চমকে দিয়ে ঝনঝন বাজনা বাজিয়ে গাড়িটা ছুটে চলেছে। বর্ধমান স্টেশন ছাড়িয়ে যাওয়ার পর সামান্য যেন শীত শীত করতে লাগলো। জোছন খদ্দরের পাতলা চাদরখানি গায়ে দিয়ে জানলার শার্সিতে মাথা ছুঁয়ে আধশোয়া হয়ে বসেছিল। হু হু করে দূরের গাছপালা, আবছা আধারে মোড়া ঘরবাড়ি, আলোকিত জনহীন প্ল্যাটফর্ম ছুটে এসে দৃষ্টি ছুঁয়ে পলকে নিরুদ্দেশ হয়ে গেল। দুলতে দুলতে গাড়িটা চলেছে। জোছনের মুখোমুখি লোয়ার বার্থে বাবলি শুয়ে আছে, পাতলা সাদা চাদরে গলা পর্যন্ত ঢাকা, মাথার নিচে একটা কিট ব্যাগ রাখা। হাতের কাছে ঘড়ি না থাকায় রাত কত জোছন বুঝতে পারল না। মাথার উপর মৃদু নীল আলো সার বেঁধে জ্বলছে। পথ চলতে চলতে ঘুমিয়ে রয়েছে কত লোক। বিরাট এক মুসাফিরখানা দুলতে দুলতে দূর থেকে সুদূরে চলেছে। শেষ রাতের খয়া চাঁদের আবছা আলোয় চোখের উপর একে একে ভেসে উঠল মধুপুর স্টেশন, ঝাঁঝা কিওল জংশন। দুলতে দুলতে টেপাকলের জলে মুখ ধুয়ে নিতে ভারী অসুবিধে হচ্ছিল বাবলির। ভীষণ ঝাঁকুনি দিচ্ছে গাড়িটা। ভোর এখনো হয়নি, আকাশে এখনো শেষ রাতের ছোঁয়া লেগে আছে। রেল লাইনে দুপাশে ঘুমিয়ে আছে ধুধু রুক্ষ মাঠ, দূরের গাছপালা ছায়ার মতো দাঁড়িয়ে। এত ভোরে কোনো দিন ঘুম ভাঙেনি বাবলির। গাড়িটা একটা বড় স্টেশনে এসে দাঁড়ালো। আলতো করে গায়ে ধাক্কা দিয়ে বাবলি জোছনকে বলল, ওঠো। তন্দ্রা ভেঙে বাবলির দিকে তাকিয়ে জোছন শুধল, এটা কোন স্টেশন? পাটনা, বাবলি উত্তর দিল। উঠে বসল জোছন। ট্রেনের জানলা দিয়ে হু হু করে ভোরের হাওয়া ভেসে আসছিল। মোগলসরের স্টেশন পার হয়ে যাওয়ার পর এতক্ষণে বাবলির মনে হলো সে সত্যিই বাড়ি থেকে বহু দূরে বিদেশে চলেছে। মার কথা মনে পড়ল, বাবার কথা, বাপ্পার কথা। ভিড় ঠেলে ঘন্টি বাজিয়ে রিস্কাটা ছুটছিল। চওড়া রাস্তার দুপাশে সাজানো গোছানো দোকান, পথের পাশে বসে ফুল, বেলপাতা আর ফুলের মালা বিক্রি করছে কেউ কেউ। যত দূর চোখ যায় রাস্তায় মানুষ, গাড়ি আর কখনো কখনো বড় সড়ো গরুদের জমজমাট ভিড়। অবাক হয়ে জোছন চেয়ে দেখল বেশিরভাগ দোকানের সাইনবোর্ডে হিন্দির পাশাপাশি বাংলাও ভাষাও লেখা আছে। এত দূরে এসে বাংলা বর্ণমালা দেখতে পেয়ে অবাঙালি রিক্সাওয়ালার মুখে ভাঙাচোরা বাংলা ভাষা শুনতে পেয়ে জোছনের ভারী ভালো লাগছিল। জোছনের হাত আলতো করে ছুঁয়ে বাবলি বলল, এখানে কত রিক্সো দেখছো? সামান্য থেমে বাবলি আবার বলল, বেনারসে অনেক বাঙালি থাকে জানো তো, মনেই হয় না বাংলার বাইরে এসেছি। নিরুত্তর জোছন অপলকে অচেনা পথের দৃশ্য দেখছিল। বাবলি শুধল, কি ভাবছ বলো তো? কিছু না, তুমি জানো না, ছদ্দিরা ভীষণ ভালো লোক। ওদের বাড়ি গিয়ে উঠলে ওরা কিচ্ছু মনে করবে না, দেখো। জোছন প্রশ্ন করল, ছদ্দি তোমার কেমন দিদি? বাবলি বলল, তোমায় তো আগেই বলেছি, ভুলে গেছো? ছদ্দি আমার বড় মাসির মেয়ে, আমার চেয়ে বয়সে বড়, অথচ দেখো আমরা বন্ধুর মতো। বাঙালি টোলার এই গলিটার ভেতরে রিক্সো ঢোকে না। হেঁটে হেঁটে গলির ভেতরে ঢুকে বাড়িটা খুঁজে খুঁজে বার করল বাবলি।
দেওয়ালে চুনবালি পলেস্তারা খসে পড়া সেকেলে বাড়ি। ভারী কাঠের সবুজ রঙের দরজা বন্ধ করা ছিল। অনেকক্ষণ কড়া নাড়ার পর ভেতর থেকে মেয়েলি গলায় কেউ প্রশ্ন করল, কে? কন? দরজা খুলে অবাক চোখে চেয়ে রইল বিনা। দেখল সিঁড়ির ওপর বাপলি দাঁড়িয়ে আছে। সুন্দর মুখখানিতে ক্লান্তির ছাপ, অগোছালো বাসি চুল, পরনে খুব সাধারণ একটা শাড়ি। বাপলির পেছনে বাপলির চেয়ে বয়সে সামান্য বড়, রোগা পাতলা একটা অচেনা মানুষের মতো সিঁড়ির নিচে দাঁড়িয়ে। আরে বাপলি, তুই হঠাৎ এলি যে? এসো ভাই, ভেতরে এসো। বাপলিকে একান্তে ডেকে নিয়ে বিনা শুধালো, ও কে রে বাপলি? একটু জিরিয়ে নি ছোটদি, সব বলছি। ছাদের ওপর মাদুর পেতে বসেছিল জোছন আর শঙ্কর, ছোটদির স্বামী, বাবলির জামাইবাবু। অন্যদিকে ছোটদি আর বাপলি। এখনো সন্ধে হয়নি। শেষ বিকেলে আবছা আলোয় এখানে বসি নদীর এপারে দশাশ্বমেধ আর মণিকর্ণিকার ঘাট চোখে পড়ে। নদীর অন্য পারে বেশ দূরে অস্পষ্ট ছবির মতো রামনগর শহর। এ কথা সে কথার পর শঙ্করের দিকে চেয়ে জোছন প্রশ্ন করল, এখানে চাকরি পাওয়া কি সহজ হবে জামাইবাবু? শঙ্কর তার ঠোঁট থেকে ফুরিয়ে আসা সিগারেট নামিয়ে বলল, সহজ নয়, তবে লাকিলি ঠিক এই সময়ই আমার অফিসে একটা পোস্ট ভ্যাকান্ট রয়েছে। অ্যাপয়েন্টমেন্টও খুব জলদি হবে। আমি চেষ্টা করব। বিকেলবেলা ঘরে ফেরার পর জোছনকে বাপলি জিজ্ঞেস করল, ইন্টারভিউ হয়েছিল? বিরস গলায় জোছন উত্তর দিল, হয়েছিল, আমার চাকরি এখানে হলো না। সামান্য উঁচু গলায় বাবলি শুধল, হলো না কেন? ম্লান হেসে জোছন উত্তর দিল, চাকরি কি অত সহজে হয়? আর তাছাড়া আমি কোথাকার ছেলে? এদেশে কি লোক নেই? আমাকে দেবে কেন বলো? ঘর ছেড়ে আসার সময় সঙ্গে করে সার্টিফিকেট, মার্কশিটগুলো আনার কথা বুদ্ধিমতী বাপলি জোছনকে বলেছিল। জোছনের হাত থেকে নিয়ে এখন সেগুলো গুছিয়ে তুলে রাখতে রাখতে বাপলি বলল, জামাইবাবু ছিলেন না ওখানে? কি বললেন? ইন্টারভিউ শেষ হয়ে যাবার কিছুক্ষণ পর জামাইবাবু ঘরের বাইরে এসে আমাকে বললেন, আমার অন্য যোগ্যতা থাকলেও একটা জরুরি যোগ্যতা আমার নেই। সেটা হলো ক্যান্ডিডেটকে স্থানীয় হতে হবে। আমি গত 5 বছর ধরে বেনারসে আছি, এমন মিথ্যে সার্টিফিকেট আমাকে কেউ কি দেবে? বাপলি নীরবে জোছনের কথা শুনছিল। জোছন বলল, জামাইবাবু আমার জন্য অনেক করেছে, চেষ্টা করেছেন। অন্য কেউ হলে আমায় তাড়িয়ে দিত। জোছনের দিকে চেয়ে বাপলি স্মিত মুখে বলল, অমন কথা বলো না। পথের পাশের এই ছোট্ট ঘরখানিতে গভীর রাতে অনেক রকমের শব্দ ভেসে আসে। পথ চলা মানুষের পায়ের ধূপ ধূপ শব্দ, ঘর হারানো ছোট্ট গাধার কর্কশ শব্দ, মশারির চারপাশে বিনবিন শব্দ করে মশা উঠছিল। খাটের ওপর জোছনের দিকে পাশ ফিরে বাবলি শুয়েছিল, আর বাঁ হাতখানি জোছনের হাতে ধরা। ঘরের আবছা সবুজ আলোয় স্বপ্নের ছবির মতো বাবলির মুখখানি জোছনের দৃষ্টিতে লগ্ন হয়েছিল। ধীরে ধীরে বিছানায় উঠে বসে জোছনের দিকে চেয়ে বাবলি বলল, এখন কি করবে বলো? পরের বাড়িতে আর কতদিন এভাবে? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো বাবলি। আমার ঘুম আসছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমরা কোথায় যাব, কি করব বলো? শান্ত গলায় জোছন বলল, আমি চেষ্টা করছি, সারাদিন ছুটোছুটি করছি। দীর্ঘশ্বাস ফেলে বাবলি বলল, কবে যে তোমার একটা চাকরি হবে? অকারণেই কেন কে জানে। বাবার মুখখানি জোছনের চোখের সামনে ভেসে উঠল, বোন পূর্ণিরও। পাশ ফিরে শুয়েছিল বাবলি। নিচু গলায় জোছন বলল, আমরা কিন্তু এত তাড়াহুড়ো না করলেও পারতাম। বাবলি উত্তর দিল না। চুরির রিন রিন শব্দ শোনা গেল। দীর্ঘশ্বাস, নিরুত্তর অভিমান, অব্যক্ত এক কষ্টের ব্যথা বাবলির গলার কাছে ঠেলে ঠেলে উঠছিল।
আলতো করে দুহাতে বাপলির মুখখানি কাছে টেনে নিয়ে জোছন শুধল, তুমি কাঁদছ বাপলি? জোছনের হাত দুখানি দূরে সরিয়ে দিল বাপলি। মুখ নিচু করে বলল, তুমি আমাকে এমন দুঃখ দিলে কেন বলো? কেন আমার এমন সর্বনাশ করলে? তড়িৎ পৃষ্ঠের মতো ভাষাহীন চোখে বাপলির দিকে চাইল জোছন। আনত মুখে বাপলির ধীরে ধীরে বলল, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও না। আমার শরীরের ভেতরে একটু একটু করে বড় হয়ে উঠছে যে ছোট্ট মানুষটা, সে আর কিছুদিন পরে পৃথিবীতে আসবে। তাকে নিয়ে আমি কি করে বাঁচব বলো? তুমি আমার কথা একটুও ভাবো না? অবুঝ হয়েও না বাবলি। 2-3 দিন বেশ ঘোরাঘুরি করার পর ছোটখাটো একটা ব্যবস্থা হয়ে গেল জোছনের। চাকুরি ঠিক নয়, তবে চাকরির মতো। গোধুলিয়ায় মোড়ের ক্যালকাটা সিল্ক হাউস, বেনারসি শাড়ির দোকান। বড় বড় হোটেলের কাছে দাঁড়িয়ে থেকে বিদেশি খদ্দের ধরে আনতে পারলে কমিশন পাওয়া যাবে। প্রথম দিন ক্লার্কস হোটেলের কাছে দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে দুজন হিপির সঙ্গে আলাপ জমালো জোছন। জোছনের সঙ্গে তারা শাড়ির দোকানে এলো। পাতলা পাঞ্জাবি আর পাজামা পরা সঙ্গিনীর গায়ে রঙের সঙ্গে মানানসই অসংখ্য শাড়ি দেখল রাজপুতদের মতো রাজপোশাক পরা হিপি ছেলেটি। দুজনে অকারণেই হাসতে হাসতে একে অন্যের গায়ে গড়িয়ে পড়ল। শেষে কোনো শাড়ি পছন্দ না হওয়ায় তারা চলে গেল। শুকনো মুখে জোছন সেদিন বাড়ি ফিরে এলো। দ্বিতীয় দিন জোছন যে দুজন খদ্দেরকে ধরেছিল তাদের একজন শাড়ি কিনল। কয়েকদিন যাবার পর জোছন আবিষ্কার করল তার মতো আরও অনেকে মানুষ এই কাজ করছে, তবে তারা জোছনের চেয়ে চালাক। এছাড়া তারা অন্য কাজও করে। সারাদিন রোদ্দুর আর পথের ধুলো মেখে নিয়ে দিনের শেষে ঘরে ফিরে বাপলিকে ডেকে জোছন বলল, আজ হাম কামাল কিয়া। ইস, ঘামে একেবারে ভিজে গেছো, জামাটা খুলে ফেলো। জামাটা একটানে খুলে খাটের একপাশে রেখে আদিকালের ঘরে সিলিং ফ্যানের বাতাস খেতে খেতে জোছন বলল, আজ আমি কত রোজগার করেছি জানো? উজ্জ্বল চোখে জোছনের দিকে চেয়ে বাপলি বলল, কত বলো না গো, কত? 233 টাকা। সত্যি? একদিনে? অনেক সন্তর্পণে পকেট থেকে ধীরে ধীরে জোছন নোটগুলি বার করল। ঘনিষ্ঠ হয়ে জোছনের পাশে দাঁড়িয়ে বাবলি বলল, কাল রোববার, আমরা কাল বাজার করে আনবো কেমন? দাঁড়াও ছোটদিকে বলি। রোববার দুপুরে খেতে বসতে বেশ দেরি হয়ে গিয়েছিল। আনাড়ি হাতে অনেক বাজার করেছে জোছন। বারান্দায় পাতা আসনে জোছনের পাশে বসে জোছনের মাছের ঝোলের বাটিতে নিজের বাটিখানি ছুঁয়ে ঠুং করে শব্দ করে শঙ্কর বলে উঠল, চিয়ার্স জোছনবাবু, যুগ যুগ জিও। সেদিন দুপুরবেলা জোছনের বিছানার শিওরে বাপলি বসেছিল। বিনা এসে তার হাতে একখানি ইনল্যান্ড লেটার দিয়ে বলল, এই নে বাপলি, তোর চিঠি। কার চিঠি সত্যি? রাঙামাসির। পড়ে দেখ। মার চিঠি? মা জানে আমি এখানে? বিনার দু চোখে স্নেহের হাসি মাখানো। বাপলির দিকে চেয়ে বিনা বলল, আমি রাঙামাসিকে চিঠিতে জানিয়েছিলাম। তুমি আমার সমস্ত কথা মাকে জানিয়েছ ছোট্টি? সব কথা জানিয়েছি, শুধু জোছনের অসুখের কথা চিঠিতে জানানো হয়নি। চিঠির ভাঁজে আঙুল রেখে চিঠিখানি খুলে পড়তে শুরু করলো বাপলি। জানলার সারসি ছুঁয়ে ফুরিয়ে আসা দুপুরবেলায় ম্লান আলো জোছনের মুখে এসে পড়ছিল। বিছানায় জোছন শুয়েছিল। মোটা একখানি কম্বল বুকের ওপর টানা, গলায় মাফলার জড়ানো, মাথার নিচে অয়েল ক্লথ পাতা, শিওরে জল ভরা বালতি রাখা, প্রায় মাথা ধুয়ে নিতে হয়। হাতের কাছে রাখা ছোট্ট টিপোয়ে সাজানো ছোট বড় ঔষধের বোতল, কাগজের লেবেলাটা মিক্সচারের শিশি। সেদিন সারনাথ থেকে ফেরার পথে হঠাৎ জ্বর এলো জোছনের। সন্ধেবেলায় ঘরে বাতি জেলে দিতে এসে জোছনের নিরক্ত ঠোঁট দুখানিতে দীর্ঘ উষ্ণ স্পর্শ দিয়ে বাপলি বলল, তুমি ভীষণ রোগা হয়ে গিয়েছ, কতদিন দাড়ি কাটা হয়নি।
কাল সকালে উঠে শেভ করে নিও, কেমন? শেষ রাতে হঠাৎ অস্পষ্ট গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল বাপলির। ভয় পেয়ে বিনাকে ঘুম থেকে ডেকে তুলল, শঙ্করকেও। জোছনের হাত দুখানি বুকের কাছে রাখা, বুকের ভেতরে অস্পষ্ট ঘর ঘর শব্দ। চোখ খোলা ছিল জোছনের, তবুও এই ঘরের কোনো দৃশ্যই যেন জোছনের চেতনায় ধরা দিল না। কোনো শব্দই তার স্মৃতিতে ছুঁতে পারল না। তন্দ্রাতুর মানুষের মতো জোছনের দৃষ্টি অপলকে বারবার কিছু যেন খুঁজছিল। সমস্ত লজ্জা ভুলে গিয়ে জোছনের মুখখানি দুহাতে ধরে নিজের মুখের কাছে এনে বাবলি বলল, কষ্ট হচ্ছে? বলো, কোথায় কষ্ট? অস্পষ্ট স্বরে কি যেন বলল জোছন, বোঝা গেল না। কান পেতেছিল বাবলি। মৃদু আড়ষ্ট গলায় ধীরে ধীরে জোছন উচ্চারণ করল, সব পাখি ঘরে আসে, সব নদী। দিশেহারা চোখে শঙ্করের দিকে চেয়ে বাবলি শুধালো, ও কি বলছে জামাইবাবু? ভুল বকছে বাবলি, ভালো করে ওর মাথা ধুয়ে দাও। বিনা, আমি আসছি। রাত অনেক। নির্জন রাস্তায় ঘুম ভাঙিয়ে শঙ্করের বাইসাইকেল ছুটেছিল। দীর্ঘ পথটুকু নিমেষে পার করে ডিসপেন্সারি লাগোয়া তেওয়ারজির বাড়ির দরজার কড়া নেড়ে বিহুবল গলায় শঙ্কর ডাক দিল, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা জোছন অলস মায়াবী চোখে বাবলির দিকে একবার চাইল। জোছনের ঠোঁট দুখানি কিছু বলতে চেয়ে থরথর করে কেঁপে উঠল। আবার বাবলি উৎকর্ণ ছিল, কিছু শোনা গেল না। মণিকর্ণিকার ঘাটে ভিজে এলো চুলে বসেছিল বাবলি। স্নান সারার পর ছোটদি তাকে কালো পেরে কোড়া থানকানি পরিয়ে দিয়ে বলেছিল, এ শুধু নিয়ম মানার জন্য, তুই আবার রঙিন শাড়ি পরিস বাবলি। বিশ্বনাথের মন্দিরের তোড়ে দাঁড়িয়ে পাথরের মূর্তিকে সাক্ষী রেখে বাবলি সিঁথিতে যে সিঁদুর এই সেদিন জোছন পরিয়ে দিয়েছিল, মণিকর্ণিকা ছুঁয়ে বয়ে যাওয়া নদীর জলে আজ তা হারিয়ে গেল। পথের ধুলোই অনাদরে পড়ে রইল নতুন শাখার ভাঙা টুকরো। বাবলি হাতখানি ধরে বিনা বলল, হাই বাবলি। নৌকাটা ঘাটেই বাঁধা ছিল, রাজা মানসিংহের ঘাট। 64 ঘাট, দশাধ্বমেট ঘাট ছুঁয়ে এ তো সামান্য আগেই জোছনকে নিয়ে তারা এই নৌকায় এসেছিল। সিঁড়িতে ভিজে পায়ের ছাপ ফেলে এগিয়ে চলল বাবলি, বিনা, সবশেষে শঙ্কর। বিনার হাতে রাখা বাবলির ভিজে কাপড় থেকে জলের ফোঁটা টুপ টুপ করে ঝরে পড়ছিল। চলতে চলতে হঠাৎ থেমে গিয়ে শঙ্করের কাছে এসে বাবলি বলল, জামাইবাবু। কি রে বাবলি, ও চলে যাবার আগে কি কথা বলছিল যেন? কোন কথা? ঠোঁট কেঁপে উঠল বাবলির। নতমুখে ধীরে ধীরে বলল, ওই যে সব পাখি ঘরে আসে। সামান্য নীরব থেকে শঙ্কর বলল, ও একটা কবিতার লাইন। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরোই এ জীবনের সব লেনদেন। নৌকোয় পা রাখতেই ঘুম ভাঙা মানুষের মতো চমক লেগে যেন দুলে উঠল নৌকাটা। সন্ধে হয়ে এলো। নদীর এপার থেকে একে একে দ্বীপ জ্বলে উঠল। ওপার আবছা হয়ে ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যেতে লাগলো। বাবলির হাতটা ধরে শঙ্কর বলল, পেছনে তাকাস না বাবলি, পিছু ফিরতে নেই। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন অগ্নি বসুর লেখা দূরের গাড়ি গল্পটি। গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।